উচ্চ মাধ্যমিক 2026 তোমাদের যে নতুন প্যাটার্নের পরীক্ষা হচ্ছে, তো তার লিখিত পরীক্ষার সংস্কৃত বিষয়ের আজকে লং প্রশ্নের সাজেশন আমি দেব। তো তোমাদের যে পরীক্ষা প্যাটার্ন রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, নম্বর বিভাজন। তো তোমাদের সংস্কৃতের মূলত টেক্সট থেকে দুটো প্রশ্ন পড়বে 5 নম্বরের, আর 4টা অপশান থাকবে। আর সাহিত্যের ইতিহাসের একটি 4 নম্বরের করতে হবে, সেখানে 2টি অপশান থাকবে। তো আমি সেই লং প্রশ্নের সাজেশনটাই তোমাদের দিচ্ছি। তো আশা করছি এগুলোর মধ্যে তোমরা সবাই কমন পেয়ে যাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে রয়েছে গদ্য বা গদ্যাংশ হাসবিদ্য কথা। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, হাসবিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তো এখানে এই গল্পের নামকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে কাহিনী অবলম্বনে রাজার সঙ্গে চোরের কথোপকথনের বর্ণনা দাও। 4 নম্বর হচ্ছে চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে গল্পে রাজার চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্নটি একটি লাইন তোলা প্রশ্ন, বলা হচ্ছে জুয়ং সর্বেপি চৌরা। তো কে কাকে কথা বলেছিল, কিভাবে সকলকে সে চোর বলে প্রতিপন্ন করলো। তো এখানে নম্বর বিভাজন থাকবে 1+1+3 এরকমভাবে থাকবে। তো এই রকম যেগুলো নম্বর বিভাজন থাকবে, এই রকম প্রশ্ন যদি তোমরা ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু নম্বর 5-এ 5 পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এরপরে 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, প্রত্যাসন্নেপি মরণে রক্ষোপায় বিধিয়তে, এটাও একটি লাইন তোলা প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে উক্তিটি কার এবং বক্তব্যের তাৎপর্য, এর নম্বর বিভাজন হবে 1+4। তো 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি, আশা করছি এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে তোমাদের যে পদ্যাংশ রয়েছে বনেচর ভাষণম, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বনেচর ভাষণম এর নামকরণের সার্থকতা লেখো। 2 নম্বর হচ্ছে বনেচরের বক্তব্য সংক্ষেপে লেখো। এই 2 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বনেচরের বক্তব্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বনেচর ভাষণমের সারাংশ লেখো, অর্থাৎ বিষয়বস্তু এখানে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্য। তো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যুধিষ্ঠিরের প্রতি বনেচরের যে বক্তব্য। 5 নম্বর হচ্ছে দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি বনেচরের ভাষণ অনুসারে বিবৃত করো। 6 নম্বর হচ্ছে পদ্যাংশ অবলম্বনে বনেচর চরিত্র বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্যাংশ অবলম্বনে দুর্যোধন চরিত্রটি বর্ণনা করো। 8 নম্বর একটি লাইন তোলা প্রশ্ন, হিতং মনোহারিচ দুর্লভং বচ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটার প্রশ্ন হচ্ছে যে বাক্যটি কে কাকে বলেছেন এবং প্রসঙ্গ উল্লেখ করে বাক্যটির তাৎপর্য লেখো। তো নম্বর বিভাজন হবে 2+3। এর পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, লাইন তোলা প্রশ্ন, 4 চক্ষুষ ন বঞ্চনীয়া, এখানে 4 চক্ষু বলতে কাকে বোঝানো হয়েছে, কেন তাকে 4 চক্ষু বলা হয়েছে তার তাৎপর্য লেখো। তো এখানে নম্বর বিভাজন হবে 1+1+3। তো এখান থেকে তোমরা 9টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলে। এরপরে দৃশ্যকাব্য বা নাট্যাংশ যেটা তোমাদের রয়েছে, আত্রেয়ী বনদেবতা সংবাদ। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আত্রেয়ী ও বনদেবতার মধ্যে কথোপকথন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে ভবভূতির রচনা শৈলী বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশের বিষয়বস্তু লেখো, অর্থাৎ এখানে নাটকের বিষয়বস্তু লিখতে হবে। 4 নম্বর হচ্ছে আত্রেয়ী চরিত্র পাঠ্যাংশের আলোকে আলোচনা করো, অর্থাৎ আত্রেয়ী চরিত্র আলোচনা করতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর হচ্ছে বনদেবতার নাম কি তার সম্পর্কে সংক্ষেপে লেখো। 7 নম্বর হচ্ছে নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কি বলা হয়েছে। তো এখানে একটু বেশি প্রশ্ন দিয়েছি, কারণ যেহেতু নাট্যাংশ একটু বেশি প্রশ্ন হবে, কিন্তু প্রথমের দিকে যে প্রশ্নগুলো আমি
পরপর বলে গেছি 4 পর্যন্ত, ওখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 8 নম্বর যে প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন রয়েছে, বজ্রাদপি কঠোরানি মৃদুনি হি বিজ্ঞাতুম অর্হতি, কে কাকে উদ্দেশ্য করে বলেছেন, উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নাট্যাংশ থেকে রামচন্দ্র, সীতা ও লবকুশ বিষয়ে কোন কোন তথ্য জানতে পারা যায় তার বর্ণনা দাও। 10 নম্বর হচ্ছে, বনমিদম এবং মে সুদিবস, কে কাকে কথা বলেছেন, মে বলতে এখানে কাকে বলা হয়েছে, কেন তার আজ শুভ দিন তা আলোচনা করো। এটাও কিন্তু 1+1+1+2 এরকম প্রশ্নের টাইপ হবে। এরপরে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নাট্যাংশ অবলম্বনে রামভদ্র চরিত্র, আর একটা দেওয়া হয়েছে যে বাসন্তীর চরিত্র। তো অপেক্ষাকৃত বাসন্তী চরিত্র একটু বেশি গুরুত্বপূর্ণ হবে। তো এই 12টা প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ, এর বাইরে আশা করছি যাবে না। তো এই হচ্ছে তোমাদের টোটাল টেক্সট, গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ সাজেশন। এরপরে আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস। তো তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে, এখানে কিন্তু 2টো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে 4 মার্কের। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সংস্কৃত গদ্য সাহিত্যে দণ্ডির অবদান লেখো। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দণ্ডিন পদলালিত্যম উক্তিটির সার্থকতা বিচার করো। 3 নম্বর হচ্ছে, বাণভট্টের সাহিত্যকৃতির পরিচয় দাও। 4 নম্বর হচ্ছে, বানোচ্ছিষ্টং জগৎ সর্বম তাৎপর্য লেখো। তো তোমাদের এই যে 4টা প্রশ্ন আমি বললাম দণ্ডি এবং বাণভট্ট থেকে, এখান থেকে তোমরা যদি করে নাও, এখান থেকে একটা আসার চান্স খুব প্রবল রয়েছে। এছাড়া 5 নম্বর যে প্রশ্ন তোমাদের রয়েছে, নলচম্পুর বিষয়বস্তু। 6 নম্বর হচ্ছে ভারতচম্পুর বিষয়বস্তু। 7 নম্বর হচ্ছে, ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমরা অবশ্যই করবে, 7 নম্বর প্রশ্ন। এবং 8 নম্বর প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে সুশ্রুত সংহিতার অবদান। এটা সুশ্রুতের অবদান আছে, কিন্তু এখানে সুশ্রুত সংহিতার অবদানও থাকতে পারে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের কাব্য প্রতিভার পরিচয় দাও। আর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, শার্দুল শকটম এর রচয়িতাকে, এর বিষয়বস্তু লেখো। 11 নম্বর হচ্ছে, প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ সম্পর্কে যা জানো লেখো। তারপর 12 নম্বর হচ্ছে, নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান লেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক সংস্কৃত পণ্ডিত সাহিত্যিক সীতানাথ আচার্য সম্পর্কে আলোচনা করো। আর 14 নম্বর হচ্ছে, শিশু যুব দুর্দৈব বিলাসিতম এর বিষয়বস্তু লেখো। তো একটু বেশি করেই দেওয়া হয়েছে, যাতে এর মধ্যে থেকে তোমরা সব পেয়ে যাও, মানে অরটাও যেন বাদ না যায়, তাই বেশি করে দেওয়া হয়েছে। এবারে এই 14টার মধ্যে যদি তোমরা জানতে চাও কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি 6টা মতো প্রথম থেকে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। প্রথম দেখতে পাচ্ছ যে 1 নম্বর প্রশ্নটা এটা, তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এই দুটো অবশ্যই করতে হবে। তারপরে তোমাদের নলচম্পু, তারপরে তোমরা চলে যাবে যে দুটো আমি এক্ষুনি বলছিলাম, যে আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতা এটা, আর চিকিৎসা শাস্ত্রে সুশ্রুত সংহিতা এটা। এই দুটো কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের উপরে একসঙ্গেও পড়তে পারে। তো এই দুটোর মধ্যে অবশ্যই একটা থাকবে তোমাদের। আর এখানে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে 11 প্রশ্নটা, এখানে কিন্তু এই যে আয়ুর্বেদ সম্পর্কে মানে চরক আর সুশ্রুত দুটোই কিন্তু এখানে লিখতে হবে। তো এই প্রশ্নটা দুটোই এভাবে লিখতে হবে, এই জন্য আলাদাভাবে এখানে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের যে শেষে আধুনিক সাহিত্য রয়েছে, সে আধুনিক সাহিত্য থেকে 3টি প্রশ্ন দিয়েছি, 13, 14 নম্বর, আর একটা তোমাদের উপরে থেকে গেছে 9, 10। তো এইভাবে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। আশা করছি এখান থেকে কোনো আনকমন মানে হবে না, সবই কমন হবে, তোমরা পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা আশা করছি খুবই ভালো হবে।